সালে বন্ধ হয়, ওর পরের পার্টটা কি আলোচনা করেছিলাম? মানে মাউন্ট ব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পর্যন্ত আলোচনা করেছিলাম কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ওয়াভেল পরিকল্পনা। বেশি কিছু মনে রাখার দরকার নেই, সেটা হচ্ছে 1945 সালে এটা হয়। ওয়াভেল তার একটা পরিকল্পনা পেশ করেন এবং সেই পরিকল্পনার একটা অন্যতম বক্তব্য বা বলতে পারো প্রস্তাব ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন। এবং সেই প্রস্তাবিত সরকার কি করে পরিচালনা করবে সেজন্য তিনি সিমলাতে একটি বৈঠক ডাকেন। এটাকে আমরা সিমলা কনফারেন্স বলি। সিমলা বৈঠক করেছিলেন, জিন্নাহ ছেড়ে দিয়েছিল। এটা হয়ে গেছিল। হ্যাঁ, সিমলা তো বৈঠক করেছিল, সিমলা বৈঠক। ক্যাবিনেট মিশন, নৌ বিদ্রোহ, রশিদ আলী দিবস, আজাদ হিন্দ ফৌজের বিচার, হয়েছিল হয়েছিল। মাউন্ট ব্যাটেন প্ল্যান, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সব হয়ে গেছিল তো? মাউন্ট ব্যাটেন প্ল্যানটা কি হয়েছিল মনে পড়ছে না। প্রথমা নমনতম হয়েছিল। না, মাউন্ট ব্যাটেন তো হয়নি। হ্যাঁ, মাউন্ট ব্যাটেনটা হয়নি, নৌ বিদ্রোহ হওয়ার পরেই ছেড়ে দিয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, নৌ বিদ্রোহ পরে ক্যাবিনেট মিশন হয়নি। না, ক্যাবিনেট মিশন হয়নি। আচ্ছা ঠিক আছে। দেখো 1946 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে। এটাকে আমরা মন্ত্রী মিশনও বলে থাকি। তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি এবং এই তিনজনের নাম, একজনের নাম হচ্ছে প্যাট্রিক লরেন্স, তিনি সেই সময় ভারত সচিব ছিলেন এবং এই মিশনের নেতা। 2 নম্বর নাম ছিল এভি আলেকজান্ডার, তিনি ছিলেন নৌবাহিনীর প্রধান। আর 3 নম্বর ছিলেন ক্রফোর্ড ক্রিপস, তিনি ছিলেন বাণিজ্য বিভাগের প্রধান। তার প্রশ্ন হচ্ছে এই ক্যাবিনেট মিশনকে পাঠানো হয়েছিল দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, আর 2 নম্বর হচ্ছে সংবিধান রচনার ক্ষেত্রে সাহায্য করা। এখন ক্যাবিনেট মিশন তারা আসে এবং 16ই মে তাদের রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হয়, ব্রিটিশ শাসিত ভারত এবং দেশীয় রাজ্যগুলোকে নিয়ে। আর যেটা আমরা মেনলি মনে রাখবো, একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আগে ওয়াভেলে বলা হয়েছিল সেটার কথা বলা হয়। আর পাকিস্তান যে প্রস্তাব সেটাকে বাতিল করা হয়। বলা হয় যে এই ধরনের ভাগ করলে তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো নষ্ট হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব দেওয়া হয় এবং আমরা দেখবো যে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হচ্ছে। এখন 16ই মে এই যে রিপোর্ট, এই রিপোর্ট মুসলিম লীগ মেনে নেয়নি। তার কারণ যেহেতু তাদের পাকিস্তানের দাবিকে নস্যাৎ করা হয়েছিল এবং তার জন্য 16ই আগস্ট আমরা জানি তারা পালন করে প্রত্যক্ষ সংগ্রাম দিবস, যেটাকে আমরা বলি ডিরেক্ট অ্যাকশন ডে। কলকাতাতে 16 থেকে 19শে আগস্ট এই যে দিনগুলোতে ব্যাপক হত্যা, খুন, রাহাজানি, অগ্নিসংযোগ, সম্পত্তি লুট এসব ঘটনা ঘটে। এটাকে কিন্তু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয়। সমকালীন স্টেটসম্যান পত্রিকাতে এটা এইভাবে উল্লেখ করা হয়েছে। আর এই সময় বাংলা সরকারের প্রধান ছিলেন সুহারাবর্দী, অর্থাৎ বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সুহারাবর্দী। আগস্টের পরে আমরা চলে যাব সেপ্টেম্বরে, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে কংগ্রেস যোগ দিতে এবং অন্যান্য দল যোগ দিতে তারা স্বীকৃত হয় এবং 2রা সেপ্টেম্বর 1946 তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। মনে রাখবে মুসলিম লীগ এই সরকারে কিন্তু যোগ দেয়নি। প্রথমে সদস্য ছিল 12 জন, তার মধ্যে কংগ্রেসের 6 জন এবং আদার পার্টির 6 জন। 12 জনের নাম আমি এখন বলছি না, ওটা মনে থাকবে না, ওটা তোমাদের নোটে আছে, একটু দেখে নেবে।
ঠিক আছে। এই ছজনের মধ্যে অর্থাৎ কংগ্রেসের যে ছজন, তারা ইচ্ছাকৃতভাবে একজন মুসলিম প্রতিনিধিকে রাখে, তার নাম হচ্ছে অরুণা আসফ আলী। বাকি ওই জওহরলাল নেহরু তো ছিলেনই, রাজেন্দ্র প্রসাদ ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন, শরৎ কুমার বোস ছিলেন ইত্যাদি। আর বাকি যে ছজন, এই ছজনের নাম আমি এখন বলছি না, শুধু দুটো নাম মনে রাখতে হবে একটু। সেটা হচ্ছে যে দুটো নামও মনে রাখার দরকার নেই, যে এই ছজনের মধ্যে তারা ইচ্ছাকৃতভাবে দুজন মুসলিম মেম্বারকে রাখে, যারা কিন্তু লীগের বাইরে, অর্থাৎ মুসলিম লীগের বাইরে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার যোগ দিতে অনুরোধ জানানো হয়েছিল মাউন্ট ব্যাটেন তরফ থেকে মুসলিম লীগকে, তারা সমর্থন যোগদান করেনি। কিন্তু এই যে ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের ছজনের মধ্যে একজন মুসলিমকে রাখা বা বাকি ছজনের মধ্যে দুজন মুসলিমকে রাখা যারা লীগের মধ্যে ছিল না, ফলে এই ক্ষেত্রে লীগ তার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাবার কথা বিবেচনা করে 26শে অক্টোবর এই 5জন সদস্যকে নিয়ে এই সরকারে যোগ দিতে সম্মত হয়। এটা কিন্তু পরীক্ষায় পড়া প্রশ্ন, ঠিক আছে। এবং এই 5জনের মধ্যে তারা আবার একজনকে হিন্দু হিসাবে রাখে, মানে কংগ্রেসের পাল্টা হিসাবে। তার নাম ছিল যোগেন্দ্রনাথ মন্ডল। মনে রাখবে, এই ব্যক্তি স্বাধীনতার পর পাকিস্তানে চলে যান এবং পাকিস্তান আইনমন্ত্রী হয়েছিলেন, যদিও পরে তিনি আবার ইন্ডিয়াতে রিটার্ন করেন। তাহলে এটা গেল কোন মাসের কথা? এটা গেল তোমার অক্টোবরের কথা। এরপর আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেমন তৈরি হলো, তেমনি ভাবে এই ক্যাবিনেট মিশনের প্রস্তাবে যে গণপরিষদ দীর্ঘদিনের দাবি ছিল, সেই গণপরিষদ গড়ে তোলার দাবিকে মেনে নেওয়া হয়। জুন জুলাই মাসে গণপরিষদের নির্বাচন হয়, নভেম্বরে গণপরিষদ গড়ে ওঠে এবং 9 ডিসেম্বর 1946 গণপরিষদের কিন্তু প্রথম অধিবেশন বসে। মনে রাখবে 9 থেকে 11, 9-10 আর কি, এই দুটো দিন অস্থায়ীভাবে সভাপতি হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা, আর 11 তারিখ থেকে স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শুরুতে গণপরিষদের সদস্য ছিল 389 জন, তবে যোগদান করেছিল 384 জন। পরবর্তীকালে যখন মুসলিম লীগ বেরিয়ে যায় ভারতের স্বাধীনতার পর, সেটা কমে 299 জন হয়ে যায়। এরপরে আমরা যেটা মনে রাখবো, 1947 সাল। একটা জিনিস মনে রাখবে, 20শে ফেব্রুয়ারি, সেটা কি না এটলির ঘোষণা। মনে রাখবে 1947 সালের ব্রিটিশ হাউস অফ কমন্সে দাঁড়িয়ে এটলি ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের মধ্যে যদি গণপরিষদ সকলের গ্রহণযোগ্য একটা সংবিধান রচনায় ব্যর্থ হয়, তবে তারা তাদের পছন্দ মতো ভারতের কোনো একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এটাকে বলা হয় এটলির ঘোষণা। এরপর আমরা জানি ভাইসরয় হিসাবে আসেন কে? মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেনকে পাঠানোর উদ্দেশ্য ছিল যে শেষবারের মতো একটা চেষ্টা করা, যদি ভারতবর্ষকে অখণ্ড রাখা যায়। বলা হয় মাউন্ট ব্যাটেন প্রথমেই এ ব্যাপারে আলোচনা করেন মহাত্মা গান্ধীর সাথে এবং অন্যান্য একাধিক দলের, বিশেষ করে কংগ্রেস এবং মুসলিম লীগ, তাদের বিভিন্ন নেতাদের সাথে আলোচনা করে একাধিক বৈঠকের পর এটা বলতে পারেন যে ভারত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ভারত ভাগ, ঠিক আছে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এবং যদিও গান্ধীজি একটা সময় বলেছিলেন যে কংগ্রেস দেশভাগ মেনে নিলে সেটা হবে তার মৃতদেহের উপর দিয়ে, কিন্তু তিনিও শেষ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাটা এমন একটা পর্যায়ে গিয়েছিল, তিনি সেটা মানতে বাধ্য হন। এবং সেই মতো আমরা জানি 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেন তার পরিকল্পনাটি তৈরি করেন এবং মনে রাখবে ভিপি মেনন এই পরিকল্পনার মূল রূপকার ছিলেন। তিনি এটা 1947 সালের 3রা জুলাই, মনে রাখবে তার নাম ছিল লর্ড ইসমে, এটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। 4 জুলাই এটা মানে পেশ করা হয় এবং ওই দিনটাতে হিন্দু মহাসভা তারা কিন্তু হচ্ছে ব্ল্যাক ডে বা যেটাকে আমরা বলি কালা দিবস পালন করেছিল। 4 জুলাই এটা পাস হয়ে যায় এবং 18 জুলাই, কোনো কোনো জায়গাতে 15 জুলাইও পাবে, ইংল্যান্ডের রাজা, তার নাম ছিল জর্জ 6, তিনি এতে স্বাক্ষর করলে এটা ভারতের স্বাধীনতা আইনে রূপান্তরিত হয়। মনে রাখবে
এই যে স্বাধীনতা আইন যেটা বলা হলো, সেটা আমরা সবাই জানি যে 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হবে, তবে ভারত দুটি ভাগে ভাগ হয়ে যাবে, একটা ইন্ডিয়া এবং একটা পাকিস্তান। দুটি দেশেরই গণপরিষদ স্বাধীনভাবে সংবিধান তৈরি করতে পারবে, দুটি দেশই অভ্যন্তরীণ ও বৈদেশিক ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। প্রস্তাবিত যে ভারত ও পাকিস্তান বলা হয়েছে, জনগণ চাইলে যেদিকে এদিকে জনগণ এদিকে আসতে পারে, এদিকে জনগণ এদিকে চলে যেতে পারে। আর দেশীয় রাজ্যগুলোকে তিনটে অপশন দেওয়া হয়, আইদার তারা ইন্ডিয়ার দিকে যেতে পারে, আইদার তারা পাকিস্তানের দিকে যেতে পারে, নয়তো তারা রিমেন ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীন থাকতে পারে। আমরা জানি অন্যান্য গুলো চলে এলেও কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। আর যতদিন পর্যন্ত তারা তাদের সংবিধান কমপ্লিট না করতে, ততদিন পর্যন্ত তারা 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট সেই অনুযায়ী তারা শাসন করবে। এইভাবে ভারতের স্বাধীনতা কমপ্লিট হয়। আমাকে একটা প্রশ্ন বলো, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট কেন? ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট কেন? এই সংবিধান রচিত হয়েছিল। না, সংবিধান রচিত হয়েছিল সেটা 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়, 50 সালে চালু হয়। আমি বলছি আমাদের স্বাধীনতা দিবসটা 15ই আগস্ট কেন? ওদিনকে মধ্যরাতে জওয়াহরলাল নেহরু পতাকা উত্তোলন করেছিল। না না, আরে বাবা, সে তো স্বাধীনতা দিবস ঘোষণার পরে পতাকা উত্তোলন করেছে, কিন্তু 15ই আগস্টই বা কেন? মানে হঠাৎ করে ব্রিটিশরা 15ই আগস্ট দিনটাকে বাঁধলো কেন? কেন জুলাই মাসে তো স্বাধীনতা আইন পাস হয়ে গেছে, তাহলে 15ই আগস্ট দিনটাকে বাছার মানেটা কি? জানি না স্যার। এটার কারণটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়াতে মিত্রপক্ষের হয়ে যিনি প্রধান ছিলেন তার নাম মাউন্ট ব্যাটেন, যিনি জাপানের বিরুদ্ধে, জাপান আমরা জানি এশিয়াতে মিত্রপক্ষের বিরোধী শক্তি হিসাবে ছিল, সেই জাপানকে তিনি বাধ্য করেছিলেন আত্মসমর্পণ করতে, এবং সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল 15ই আগস্ট। এবং সেই দিনটাকেই স্মরণে রাখার জন্য তিনি ভারতের স্বাধীনতা দিবসের ডেটটাকেই 15ই আগস্ট করেছিলেন। ঠিক আছে। আবার তাহলে হ্যাঁ বলো। ওদিনকে জাপান আত্মসমর্পণ করেছিল? না না, আত্মসমর্পণ আগেই করে, মানে পুরোপুরি স্যারেন্ডারের যে লেখালেখি চুক্তি যে স্বাক্ষর সেটা 15ই আগস্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা। স্যারেন্ডার করেছিল বলতে পারো সেটা 2 সেপ্টেম্বর। ঠিক আছে। আচ্ছা, আর যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই 15ই আগস্ট রাত্রিরেই বা স্বাধীনতা দিবস পালন হচ্ছিল কেন, মানে মধ্যরাত্রেই কেন? ব্রিটেনের আমাদের মধ্যরাত মানে ওদের ব্রিটেনের সকাল 11টা বা ব্রিটেনের সময় এখন। না না, ব্রিটেনের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা এখন 15ই আগস্ট কি রাত্রিবেলা পালন করি 12টার সময়? আমরা কি এখন 15ই আগস্ট রাত্রিবেলা পালন করি? না, সকালবেলায় তো শুরু সকালবেলা থেকে তো অনুষ্ঠান শুরু হয় নাকি? তাহলে প্রথম স্বাধীনতা দিবসই বা রাত্রিবেলা হয়েছিল কেন 15ই আগস্ট 12টার সময়? জানি না স্যার। আসলে 15ই আগস্ট তো রাত্রেবেলা মানে শুরু হচ্ছে, রাত 12টার পর থেকেই তো না না শুরু না, হয়। তাহলে এখন তাহলে হয় না কেন? তাহলে সেটা প্রথমটাই বা হয়েছিল কেন প্রথম বলে? হতে পারে, জানি না স্যার। না, যাই হোক, এর পিছনে মানে গল্প বলতে পারো বা এটা সত্যি বলতে পারো, যেটা একটা প্রকাশ, সেটা হচ্ছে জ্যোতিষীরা তারা বলেছিলেন যে 15 তারিখটা ভারতের জন্য শুভ নয়। সে কারণে তারা মধ্যরাত্রে 12টার ঠিক আগের একটা 8-10 মিনিটের একটা স্লট করে দিয়েছিলেন, যে ওই সময়ের মধ্যে এই পতাকা তোলার বিষয়টাকে সম্পন্ন করতে হবে, অনুষ্ঠান তারপরে হলেও ভালো। এই জন্য 12টা বাজার ঠিক আগেই কিন্তু এই পতাকা তোলার কাজটা সম্পন্ন হয়েছিল, বাকি অনুষ্ঠান তারপরে হয়। এটাকেই বলা হচ্ছে যে রাত 12টার আগে বা মধ্যরাত্রে করার জন্য। যাই হোক, ওটা অন্য বিষয়। আমাদের আর একটা পার্টে আমরা যাব, সেটা হচ্ছে মুসলিম লীগ ও দেশভাগ। দেশভাগ তো আমরা পড়েই নিয়েছি, শুধু মুসলিম লীগের পার্টটা আমরা পড়বো। দেখো, 1906 আমাদের মনে রাখতে হবে মুসলিম লীগের শুরু হিসাবে 1906-এর 1লা অক্টোবর। কি মনে রাখবো? যে 35 সদস্যের একটা মুসলিম প্রতিনিধি দল, তারা সিমলায় সাক্ষাৎ করে কার সাথে? না মিন্টোর সাথে।
এবং সাক্ষাতের বিষয়বস্তু লিখে দিয়েছিলেন কে? আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চবোল্ড। এবং তাতে তারা কিছু দাবি করেছিল, তাদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে, তারা পরীক্ষা দেবে না, চাকরির ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তা এই যে 35 সদস্যে তাতে নেতৃত্ব দিয়েছিলেন আগা খাঁ। তা সেখানে মিন্টো তাদেরকে একটা পরামর্শ দেন যে কংগ্রেস যেমন একটা হিন্দুদের প্রতিষ্ঠান, তেমনি তোমরাও তোমাদের একটা প্রতিষ্ঠান তৈরি করো এবং সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়েই তোমাদের বক্তব্যগুলো জানাও। বলতে পারো এরই প্রেক্ষিতে 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকাতে সর্বভারতীয় মুসলিম ছাত্র সংগঠনের এক সম্মেলন ছিল। সেখানেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই মুসলিম লীগ গড়ে ওঠে। তাহলে মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে? আগা খাঁ। প্রথম দুজন যুগ্ম সম্পাদক ছিলেন, একজন ছিলেন মহসিন উল মুলক, আরেকজন ছিলেন ভিকার উল মুলক, এবং এদের হেডকোয়ার্টার ছিল কিন্তু আলিগড়, এবং এদের মূল লক্ষ্য ছিল হিন্দু বিরোধিতা এবং কংগ্রেস বিরোধিতা। এরপরে আমরা চলে যাব 1908 সালে। 1908 সালে মুসলিম লীগের সেশন হয় অমৃতসরে। সেই সেশনে একটা প্রস্তাব পাস হয় যে পৃথক নির্বাচনের দাবি, অর্থাৎ মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচনের দাবি, যে দাবি 1909 সালে আমরা জানি মরলে মিন্টো সংস্কার হয়, তার মাধ্যমে মেনে নেওয়া হয়। এবং এই সময় মিন্টো ছিলেন ভাইসরয়, তাকে মানে তাকে বলা হয় ভারতে সাম্প্রদায়িক নির্বাচনের জনক, তাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। এরপরে আমরা জানি যে 1911 সালের 12ই ডিসেম্বর কি করা হয়? বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদ হলে মুসলিম লীগের যারা সদস্য সংগঠন তারা হয় না, তারা খানিকটা হতাশাগ্রস্ত হয়, এবং এখান থেকেই কিন্তু একটা জাতীয়তাবাদী মুসলিম গোষ্ঠীর জন্ম হয়। এবং 1912 সালে যে আলিগড় কেন্দ্রিক মুসলিম লীগের যে নিয়ন্ত্রণ সেটা তাদের হাতে চলে যায়। এবং 1913 সালে এই যে জাতীয়তাবাদী মুসলিম সংগঠনে যারা সদস্যরা ছিল, যেমন ধরো মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, ইউসুফ মেহের আলী ইত্যাদি প্রমুখ, তারা ঘোষণা করে যে অন্যান্য দলের মতো তাদেরও কিন্তু লক্ষ্য হচ্ছে স্বায়ত্ত শাসন অর্জন, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্ত শাসন অর্জন। এদিকে মনে রাখবে জিন্নাহ প্রথম কংগ্রেসে যোগ দেন 1906 সালে এবং তিনি মুসলিম লীগে যোগ দেন 1913 সালে। এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে 1916 সাল। কি হয়েছিল না লখনৌ চুক্তি। লখনৌ চুক্তিতে একদিকে ছিলেন তিলক, একদিকে ছিলেন জিন্নাহ। আসলে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের উপর ব্রিটিশদের যে পদক্ষেপ সেটার কারণে ভারতীয় মুসলিম সমাজে ব্রিটিশদের প্রতি একটা যে মোহভঙ্গ হয়, সে কারণে কংগ্রেস এবং মুসলিম লীগ পরস্পর কাছাকাছি আসে এবং উভয়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এবং মনে রাখবে এই যে 1908 সালে যেখানে পৃথক নির্বাচনের দাবি হয় এবং যেটা 1909 সালে ব্রিটিশরা মেনে নিয়েছিল, কিন্তু 1909 সালে লাহোর সেশনে কিন্তু জিন্নাহ কি বলে মদন মোহন মালব্যের নেতৃত্বে কিন্তু তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল, কিন্তু সেটাই আবার 1916 সালে মেনে নেওয়া হলো তাদের পৃথক নির্বাচনের ব্যাপারটা। এবং এটাকেই আমরা বলছি লেড দা ফাউন্ডেশন অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান তৈরির যে প্রাথমিক সূচনা সেটা কিন্তু এখান থেকেই হলো। এরপরে আমরা চলে যাব 1920 সালে। 1920 সালে কেন? সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। আমরা জানি যে খিলাফত মুভমেন্ট, যেটা ওই যে তুরস্কের যে খলিফা সেটাকে কেন্দ্র করে, কারণ আমরা আগেই বললাম যে তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে তিনি জার্মানির মানে তুরস্ক জার্মানির পক্ষে যুদ্ধে যোগদান করেছিল এবং জার্মানি হেরে যাওয়ার পর তুরস্ক হেরে যায় এবং তুরস্কের উপর একটা সেভরসের সন্ধি, আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসের শান্তি সম্মেলন করব সেখানে দেখব তুরস্কের সাথে একটা সেভরসের চুক্তি করা হয় এবং এশিয়াতে তুরস্কের উপনিবেশগুলো ব্রিটিশরা কেড়ে নেয়
এবং তুরস্কের সুলতানের মর্যাদা হানি করা হয়, তুরস্কের ব্যবচ্ছেদ ঘটানো হয়। সব মিলিয়ে এই যে তুরস্কের ওপর যে পদক্ষেপ এবং তথা তুরস্কের সুলতান, যাকে সমগ্র বিশ্বের মুসলমানরা নিজেদের ধর্মগুরু বলে মনে করত, তাদের উপর যে পদক্ষেপ, এটাকে কেন্দ্র করে আমরা জানি সারা বিশ্বের মতো ভারতেও শুরু হয়েছিল খিলাফত আন্দোলন। এখন এই খিলাফত আন্দোলনকে কিন্তু গান্ধীজি সমর্থন করেছিলেন হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য। একই সাথে কংগ্রেসও কিন্তু 1919 সালে যে অমৃতসর সেশন হয়েছিল, যেখানে মতিলাল নেহেরু সভাপতি ছিলেন, সেখানে কিন্তু খিলাফত আন্দোলনকে কংগ্রেসও সমর্থন জানায়। কিন্তু 1920 সালের 1 আগস্ট গান্ধীজি এবং খিলাফত কমিটি এই দুজন মিলে যখন অসহযোগ আন্দোলনের কথা ঘোষণা করে, সেটা কিন্তু একতরফা ছিল, অর্থাৎ সেখানে কিন্তু কংগ্রেসের যে সমর্থন ছিল না, অর্থাৎ কংগ্রেস এই ব্যাপারটা কিছুই জানতো না। এবং এই অসহযোগ আন্দোলন হবে কিনা সেটা নিয়ে আলোচনার জন্য 1920 সালে সেপ্টেম্বরে ক্যালকাটাতে একটা অধিবেশন বসে, যেখানে সভাপতি ছিলেন কে? লালা লাজপত রায়। এখন এই অধিবেশন যখন বসলো, সেখানে গান্ধীজি একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? না, স্বরাজের প্রস্তাব। অর্থাৎ অসহযোগ আন্দোলন শুরু করার পাশাপাশি তিনি স্বরাজের প্রস্তাব দেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে বিতর্ক তৈরি হলো। কেন বিতর্ক? যে স্বরাজ মানে গান্ধীজি কি বলতে চাইছেন? কারণ 1906 সালের ক্যালকাটা অধিবেশনে প্রথম কিন্তু স্বরাজের দাবি ওঠে। সেখানে স্বরাজের মানে কি ছিল? স্বায়ত্ত শাসন বা সেলফ রুল বা হোম রুল ইত্যাদি। এখন তাহলে 6 সালে যেটা দাবি উঠলো, সেটা আবার গান্ধীজি 1920 সালে বলতে গেলেন কেন? তিনি ক্লিয়ারও করলেন না যে আগের স্বরাজ আর তার স্বরাজ কি কোনো আলাদা নাকি একই। তিনি যখন ক্লিয়ার করলেন না, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হলো এবং এখান থেকেই মতপার্থক্য। এবং ওই অধিবেশনে উপস্থিত বিভিন্ন নেতারা তারা একে একে সভা ত্যাগ করেন। তাদের মধ্যে যেমন বিপিন চন্দ্র পাল ছিলেন, যেমন অ্যানি বেসান্ট ছিলেন, চিত্তরঞ্জন দাস ছিলেন, মদন মোহন মালব্য ছিলেন ইত্যাদি। তাদের মধ্যে জিন্নাও ছিলেন। অর্থাৎ জিন্নাও কিন্তু একই সাথে ওই অধিবেশন ছেড়ে বেরিয়ে যান। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে স্বরাজ কথাটির উল্লেখ প্রথম কে করেছিলেন? স্বরাজ কথাটির উল্লেখ প্রথম কে করেছিলেন? লালা লাজপত রায়। না। দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথম স্বরাজ কথাটির উল্লেখ করেন। এরপরে আমরা যাব যে এই যে সিদ্ধান্ত হলো না, তারা বেরিয়ে গেল। 1920 সালের ডিসেম্বরে আবার সেশন হলো কোথায়? নাগপুরে। এটা আমরা জানি কংগ্রেসের বার্ষিক সেশন যেমন লাস্টে হয়। সেই অধিবেশনেও অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত পাস হয়ে গেল, কিন্তু আগের মতোই ওই স্বরাজেরই দাবি করা হলো এবং বলা হলো যে স্বরাজ অর্জনই হলো এই অধিবেশনের বা এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। এবং সেখানে আগের মতোই নেতারা বেরিয়ে গেলেন, তার সাথে কিন্তু জিন্নাও বেরিয়ে গেলেন। মনে রাখবে, এইভাবে 1921 সালে জিন্না কিন্তু পাকাপাকি ভাবে কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন। এটা নিয়ে প্রশ্ন হয়, জিন্না কবে কংগ্রেস ত্যাগ করেছিলেন? এটা হচ্ছে 1921 সালে। এরপর আমরা জানি যে 1922 সালে তুরস্কে কি হয় না, তুরস্কে খালিফা তন্ত্রের অবসান ঘটে। কে করেছিলেন? তার নাম ছিল মুস্তাফা কামাল পাশা। এবং তার ফলে কি হয় যে খালিফা তন্ত্র নিয়ে যখন আর কোনো আবেগ থাকলো না ভারতীয় মুসলিমদের মধ্যে, তারা অসহযোগ আন্দোলন ছেড়ে দিল। ফলে অসহযোগ আন্দোলনে খিলাফত আন্দোলনকে কেন্দ্র করে যে হিন্দু মুসলিম ঐক্য হয়েছিল, সেটা বালির বাঁধের মতো কিন্তু ভেঙে গেল। মনে রাখবে, খিলাফত আন্দোলনে যে প্রধান দুই নেতা মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, যে মৌলানা মোহাম্মদ আলী গান্ধীজির প্রধান সহযোগী হিসাবে পরিচিত ছিলেন, সেই আলী ভাতৃদ্বয় বললেন যে আমরা আগে মুসলিম এবং তারপর ভারতীয়। এক কথায় বলতে গেলে মৌলানা আজাদ ছাড়া আর সকল নেতাই কিন্তু গান্ধীজিকে ছেড়ে বেরিয়ে গেলেন। অর্থাৎ হিন্দু মুসলিম ঐক্যে কিন্তু একটা ফাটল তৈরি হয়ে গেল। এরপর 1923 সালে এই যে ঐক্য বিনষ্ট, সেটাকে মেরামত করার জন্য ডক্টর আনসারি, একজন জাতীয়তাবাদী মুসলিম নেতা, এবং লালা লাজপত রায়, তাদের মধ্যে একটা জাতীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
এবং একই সময় একই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলা চুক্তি স্বাক্ষর করেছিলেন কে? চিত্তরঞ্জন দাস। কিন্তু 1923 সালে কংগ্রেসের যে কোকোনট যে বার্ষিক অধিবেশন হয়, সেখানে কিন্তু এই বাংলা চুক্তিকে নাকচ করে দেওয়া হয় জিন্না জিন্না বলছি মানে লালা লাজপত রায়, মহাত্মা গান্ধী প্রমুখের আপত্তিতে। কিন্তু যদিও পরবর্তীকালে সিরাজগঞ্জে 1924 সালে অন্যান্য জাতীয়তাবাদী মুসলিম নেতাদের সমর্থনে বাংলা চুক্তি পাস হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা 1925 সালে বাতিল হয়। আর এই যে জাতীয় চুক্তি, সেটাও কিন্তু 1925 সালে নাকচ হয়ে যায়। অর্থাৎ এই যে একটা ঐক্য তৈরি করার প্রয়াস ছিল, সে ঐক্য কিন্তু তৈরি হয়নি। ইতিমধ্যে 1924 সালে লাহোরে মুসলিম লীগের প্রথম সভাপতি হিসাবে দায়িত্ব নেন জিন্না, এবং কংগ্রেসের সাথে তখন বলতে পারো মুসলিম লীগের ফাটলটা আরো চওড়া হয়। এবং স্যার মুসলিমদের কতগুলো অধিবেশন হয়েছিল স্যার টোটাল? ওটা তুমি 6-7-7 পর থেকে দেখে নেবে, পরপরই হয়েছিল। ওগুলো পরীক্ষায় থাকে না, যদি মনে হয় দেখবে তাহলে ওই নেট খুলবে, নেট খুলে মুসলিম লীগের সেশন খুলবে, তাতে পরপর পরপর দেখে নেবে, ঠিক আছে? যাই হোক, 1924 সালে লাহোরে প্রথম যে অধিবেশনে হিসাবে সভাপতি হন কে? জিন্না, এবং এর ফলে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ফাটলটা আরো চওড়া হয়। এরপর আমরা জানি যে একটা ঘটনা ঘটে 1926 সালে, সেটা হচ্ছে স্বামী শ্রদ্ধানন্দ, তিনি মার্ডার হন, অর্থাৎ তাকে হত্যা করে মুসলিম সাম্প্রদায়িকতারা। এবং 1923 থেকে 1926 এই পর্বে এরকম প্রায় 72টা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। পাল্টা হিসাবে ওই হিন্দুরাও ওই গৌরক্ষা সভা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সংগঠন তৈরি হয়, যেটা আমরা অসহযোগ আন্দোলনের সময় আলোচনা করেছি, বাইনমান আন্দোলনের সময়। এরপর 1927 আমরা জানি সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল 8ই নভেম্বর। এইটাকে কেন্দ্র করে মুসলিম লীগ আবার দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইয়াকুব, ঠিক আছে, মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্ব, এটা ছিল জিন্না গোষ্ঠী, এবং এটা ছিল কলকাতাতে। আর একটা ছিল মোহাম্মদ সাকি, এটা সভাপতিত্বে, এটা ছিল পাঞ্জাবি গোষ্ঠী। তাহলে একটা জিন্না গোষ্ঠী যেটা, তারা কলকাতা থেকে এই যে সাইমন কমিশন এটাকে বয়কটের সিদ্ধান্ত নেয়, কিন্তু মোহাম্মদ সাকির সভাপতিত্বে যেটা পাঞ্জাবি গোষ্ঠী, তারা কিন্তু এটাকে ওয়েলকাম জানায়, তারা এটাকে ওয়েলকাম জানায়। 1928 সালে আমরা জানি সাইমন কমিশন ভারতে এসে পৌঁছায়, এবং বিভিন্ন জায়গায় সাইমন গো ব্যাক ধ্বনি দেওয়া হয়। এবং সেই সাইমন গো ব্যাকের পরিপ্রেক্ষিতে যে সমালোচনা বিক্ষোভ তার দিকে শুরু হয়, তার ভিত্তিতে আমরা জানি ভারতের নিজস্ব সংবিধান তৈরির জন্য নেহেরু রিপোর্ট তৈরি করা হয়, এবং সেই নেহেরু রিপোর্ট পেশ করা হয়। তাতে 1 বছর সময় দেওয়া হয় ব্রিটিশ সরকারকে তাদের স্বরাজের দাবি পূরণ করার জন্য। কিন্তু এই নেহেরু রিপোর্টের পাল্টা হিসাবে 1929 সালে জিন্না তিনি কি করলেন না, মুসলিম লীগের দিল্লি অধিবেশনে তার যে 14 দফা দাবি সেটা তিনি পেশ করলেন। এদিকে 1928 সালে জাতীয়তাবাদী মুসলিম লীগ মুসলিম একটা দল তৈরি করেছিলেন ডক্টর আনসারি। 1929 সালে আমরা যে আলী ভ্রাতৃদ্বয়ের কথা বললাম, অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, তারা জামিয়াত ই উলেমা ই হিন্দ নামে কংগ্রেস বিরোধী একটি পাল্টা সংগঠন তৈরি করে। এবার আমরা চলে যাব 1930 সালে। 1930 সালে মনে রাখবে যে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক হয়, এবং সেই গোল টেবিল বৈঠকে কংগ্রেস, গান্ধীজি তো জেলেই ছিলেন, কংগ্রেস যোগদান না করলেও ভারত থেকে প্রায় 89 জন প্রতিনিধি যোগদান করে। তার মধ্যে মুসলিম লীগের 4 জন ছিলেন, একজন মনে রাখবে আগা খান, একজন মনে রাখবে ফজলুল হক, একজন মনে রাখবে তোমার বলে মোহাম্মদ আলী, আর একজন হচ্ছে মোহাম্মদ ইকবাল। এই 4 জনের মধ্যে আগা খাঁ তিনি অসুস্থ হয়ে ওই বৈঠক চলাকালীন মারা যান। এবার 1930 সালে মুসলিম লীগের যে এলাহাবাদ সেশন হয়, সেখানে সভাপতি হিসাবে মোহাম্মদ ইকবাল, তিনি কিন্তু প্রথম পৃথক মুসলিম রাষ্ট্রের প্রস্তাব রাখেন। মনে রাখবি মোট 4টে প্রদেশকে নিয়ে তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলেছিলেন। একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আর একটা হচ্ছে সিন্ধু,
আর একটা হচ্ছে বেলুচিস্তান। ঠিক আছে, এরপর অসুস্থ হয়ে মোহাম্মদ আলী মারা গেছিল। হ্যাঁ, বলতে তা আমি বলছে ওকে অসুস্থ মোহাম্মদ আলী মারা গেছিল। আমি কার কথা বললাম? আগা খাঁ বললেন। আগা খা কোথায় বললাম? আগা খা বললাম, আগা খা, ফজলুল হক, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইকবাল এরা মুসলিম লীগের প্রতিনিধি হিসাবে যোগদান করেছিল। এদের মধ্যে যিনি অসুস্থ হয়ে মারা যান তিনি মোহাম্মদ আলী। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এরপর 1930 সালে যে এলাহাবাদ অধিবেশন, সেখানে এই 4টা প্রদেশকে নিয়ে আলাদা মুসলিম রাষ্ট্রের কথা বলেন। এটা হচ্ছে কে না, মোহাম্মদ ইকবাল। এরপর 1931 সালে আমরা জানি সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক হয়, সেখানে ভারত থেকে যোগদান করেন 112 জন। সেখানেও কিন্তু মুসলিম লীগ যোগদান করে, তবে সেই বৈঠক ভেস্তে গিয়েছিল। তার কারণ সেখানে প্রত্যেকটি দল আলাদা আলাদা করে নির্বাচনের দাবি জানালে সেটা কিন্তু নাকচ করে দেওয়া হয়। এরপরেই কিন্তু জিন্নাহ তিনি লন্ডনে চলে যান, অর্থাৎ আপাতভাবে রাজনীতি ছেড়ে তিনি। ফলে কি হয়, মুসলিম লীগ আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা নেতৃত্বে ছিলেন আজিজ, একটা নেতৃত্বে ছিলেন হিদায়ত। 1934 সালে জিন্নাহ ফিরলে বোম্বে অধিবেশনে সভাপতি হন এবং আবার দুটো এক জায়গায় আসে। এরপরে আমরা যেটা মনে রাখবো 1933 সালের ঘটনা, সেটা হচ্ছে নাও অর নেভার। আমরা গ্রন্থ পাই চৌধুরী রহমত আলী 4 পাতার একটা পুস্তিকা বলতে পারো, সেখানে তিনি প্রথম পাকিস্তান শব্দটির উল্লেখ করেন। পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, আই ফর সিন্ধু, আর এটা হচ্ছে বেলুচিস্তান। যদিও মুসলিম লীগ তথা অন্যান্য নেতারা এটাকে একটা ছাত্রের দিবা স্বপ্ন বলে সেটাকে কিন্তু নাকচ করে দিয়েছিলেন। এরপর আমরা জানি যে 1935 সালে ভারত শাসন অনুযায়ী 11টি প্রদেশকে স্বায়ত্তশাসন প্রদানের কথা ঘোষণা করা হয়। সেই 11টা প্রদেশে স্বায়ত্তশাসন গড়ে তোলার জন্য 37 সালে কি হয়, নির্বাচন হয়। সেই নির্বাচনে আমরা বলেছিলাম 8টা প্রদেশে কংগ্রেস তারা ক্ষমতা লাভ করে বা সরকার তৈরি করে, বাকি 3টে জায়গাতে পাঞ্জাব আর তোমার উত্তর কি বলে সিন্ধু এবং বাংলাতে তারা করতে পারেনি। তবে মনে রাখবে মুসলিম লীগ তারা একমাত্র সহযোগী হিসাবে ওই সরকার তৈরি তারা করেনি, মানে তাদেরকে নিয়ে সরকার তৈরি করেছিল ফজলুল হকের প্রজা কৃষক পার্টি। যদিও প্রজা কৃষক পার্টি প্রথমে অফার করেছিল কংগ্রেসকে, কংগ্রেস রাজি না হওয়ায় তারা মুসলিম লীগকে দলে নেয়। এখন এই মুসলিম লীগ এই নির্বাচনে প্রায় 485টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 109টা আসনে জয়লাভ করে। ফলে বলতে পারো এক প্রকার তাদের ভরাডুবি হয়। এদিকে 1900 আমরা জানি যে 37 সালেই লখনৌ থেকে জিন্নাহ বলেন যে এই যে কংগ্রেসের আন্দোলন এটা আসলে হিন্দুদের শাসন ছাড়া কিছুই নয়। তিনি বলেন এটাও যে কংগ্রেস ক্ষমতালোভী মত্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে আমরা জানি যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সাহায্যের বিনিময়ে কংগ্রেস প্রস্তাব দেয় যে যুদ্ধ শেষ হলেই তাদেরকে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে, এটা ঘোষণা করতে হবে। এতে মুসলিম লীগের প্রতিবাদ এলে লিল্লিতকে জানিয়েছিলেন যে মুসলিম লীগের সঙ্গে আলোচনা ছাড়া কোন রকম সংস্কার করা হবে না। কিন্তু কংগ্রেসের যখন এই দাবি সরকার মেনে নেয়নি, তখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নির্দেশে 22শে নভেম্বরের মধ্যে তারা কিন্তু তাদের যে 8টা জায়গায় যে মন্ত্রিসভা থেকে তারা পদত্যাগ করে এবং এরই পাল্টা একটা প্রতিক্রিয়া হিসেবে 22শে ডিসেম্বর, এটাকে আমরা বলি ডেলিভারেন্স ডে বা নিষ্কৃতি দিবস বা মুক্তি দিবস পালন করে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ। তাদের কাছে এই মুক্তি দিবসের অর্থ ছিল যে এই যে 8টা প্রদেশে হিন্দুদের শাসন মুসলিমদের মেনে নিতে হয়েছিল, তখন তাদেরকে আর তার অধীনে থাকতে হবে না। এদিকে আমরা জানি যে এই ঘটনার 1 মাস পর দিল্লিতে জাতীয়তাবাদী মুসলিম লীগের তরফে যিনি আলা বক্স বলে একজন সভাপতি ছিলেন, তিনি কিন্তু একটু ভুল বললাম যে না, এই প্রসঙ্গ থেকে বেরিয়ে যাই। এবার 1940 সালে, ওটা 1940-এর পরে বলতে হবে, 1940 আমরা জানি 1940-এর মার্চ মাসে 20শে মার্চ বলতে পারো, সেটা হচ্ছে লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে এবং সেখানে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি পেশ করা হয়, যেটা পাস হয়ে যায় 24শে মার্চ। মনে রাখবে
যে যে প্রস্তাবটা পাস করা হয়েছিল, অর্থাৎ পৃথক মুসলিম রাষ্ট্র ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমে মুসলিম অধ্যুষিত অঞ্চলকে নিয়ে, সেই প্রস্তাবটা লিখেছিলেন সিকান্দার হায়াত খান। আর এটাকে উত্থাপন করেছিলেন কে? ফজলুল হক। আর এটাকে সমর্থন করেছিলেন খালিকুজ্জামান। আর এই সভাপতিত্ব করেছিলেন কে? জিন্নাহ। মনে রাখবে যে আহ, এই যে প্রস্তাব পাস হয়েছিল, এখানে কিন্তু পাকিস্তান কথাটার কিন্তু কোনো উল্লেখ ছিল না, এটাকে লাহোর প্রস্তাব বলা হয়। জিন্নাহ এরকমও বলেছিলেন যে এই পাকিস্তান নামটা আমাদের হিন্দুদের দেওয়া, কারণ ওই সময় বিভিন্ন পত্র পত্রিকাতে বা পাকিস্তান 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 বিষয়টাকে এটাই তুলে ধরা হয়, যেটা আদবে পাকিস্তান প্রস্তাব। ফলে আহ ওইখানে পাকিস্তানের কথাটি বলা হয়নি, এবং 25শে ডিসেম্বর জিন্নাহ কিন্তু পাকিস্তান কথাটি বলেন, তখন থেকে এটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। এরপর আমরা মনে রাখবো 1942 সাল, আমরা জানি কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়। এই মুভমেন্টকে কিন্তু মুসলিম লীগ সমর্থন জানায়নি। এরপর 1943 সাল করাচি যে অধিবেশন হয়, সভাপতি হিসেবে জিন্নাহ বলেছিলেন যে দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো, অর্থাৎ ব্রিটিশদের উদ্দেশ্যে বলেছিলেন দেশ ভাগ করো এবং ভারত ছাড়ো। এর পরের অংশটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে 1945 সালে আমরা জানি যে সিমলা বৈঠক ব্যর্থ হয়েছিল জিন্নাহর জন্যই, অর্থাৎ আগে পাকিস্তান তারপর অন্য কথা। তারপর 46 সালে ক্যাবিনেট মিশনে তাদের পাকিস্তানের দাবি নাকচ করা হলে তাদের প্রত্যক্ষ সংগ্রাম দিবস। তারপর প্রথমে অন্তর্বর্তী সরকারে যোগ না দিয়ে পরে যোগদান করা, এবং শেষ পর্যন্ত 1947 সালে মাউন্ট ব্যাটেন প্ল্যানের ভিত্তিতে যখন ভারতের স্বাধীনতার কথা ঘোষণা করা হয়, সেই 1947 সালের 7ই আগস্ট জিন্নাহ পাকাপাকি ভাবে ভারত থেকে করাচির উদ্দেশ্যে রওনা দেন। এই হচ্ছে। আর 14ই আগস্ট যেটা পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে, সেটা কিন্তু ওদের নিজেদেরই সিদ্ধান্ত। ওদের মন্ত্রিসভা তৈরি করবার পর ওরা নিজেরাই বসে সিদ্ধান্ত নেয় যে ওরা এটা 14ই আগস্ট পালন করবে। এবারে বলো, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার পুরোনো কোশ্চেন একটু করবো। হ্যাঁ বলো। আমি বলছি একটু মানে এটা নিয়ে কোনো কোশ্চেন নয় স্যার, পুরোনো কোশ্চেনটা একটু বলবো আর পুরোনো কোশ্চেন বলো। এখন বলবো স্যার। হ্যাঁ বলো বলো। আপনি যে সেই হায়দার আলীর যে নোটটা দিয়েছেন, ওই হুম। টিপু সুলতান হায়দার আলী, তো ওইখানে যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ আর দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের যে কারণটা দিয়েছেন, যে দুটোই আর্কট দখলকে কেন্দ্র করে, দুটোই না কি না আর্কট হবে? না না না, প্রথমটা আর্কট আক্রমণ, দ্বিতীয়টা আর্কট দখল। প্রথমটা দখল আচ্ছা হয়নি, শুধু আক্রমণ হয়েছিল, দ্বিতীয়টা দখল হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর বলো। আর আর স্যার এই যে শিবাজির যে নোটটা দিয়েছেন আপনি, হুম। তো শিবাজির যে এখানে দ্বিতীয় বাজিরাও দিয়েছেন, যে আসল নাম হচ্ছে বালাজি জনার্দন ভানু, না, তো ওটা ওইখানে স্যার আমি ওটা নানা ফড়নবিসের আসল না। নানা ফড়নবিস স্যার আরে 1800 না না, নানা ফড়নবিস 1800 সালে মারা যান। তার আসল নাম ছিল বালাজি জনার্দন ভানু। ওটা মনে হয় সুদর্শন মিশ্র না কিছু একটা হবে। সুদর্শন মিশ্র হচ্ছে মুর্শিদ কুলিকার আসল নাম। ও হ্যাঁ, সে লোক ভুলিয়ে গেছে। হ্যাঁ স্যার। ওখানে কি তোমার দ্বিতীয় বাজিরার আসল নাম লেখা আছে নাকি? একটু ভালো করে দেখবে, এবারে স্টুডেন্ট লিখেছে তো। ওটা ওটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে নানা ফড়নবিসের আসল নাম। হ্যাঁ স্যার, সে নোটটা কিন্তু এখানে নানা ফড়নবিস বলে লেখাই নাই। লেখাই নেই। এই দেখুন নোটটা, না লেখা আছে দেখুন, 1800 সালে মারাঠা সাম্রাজ্যের চাণক্য ও মেকিয়াভেলি নামে পরিচিত, হ্যাঁ মেকিয়াভেলির মৃত্যু হ্যাঁ, হয়। উনি হচ্ছে নানা ফড়নবিস। হ্যাঁ সেটাই স্যার, ওইটাই আমি ওইটার জন্য ডাউট হচ্ছিল বলে, দিয়ে তারপর লেখা আছে তার আসল নাম, মানে এখানে লাইনটা শেষ নেই কিন্তু। ওর লেখাটা কম, মানে হয় ক্লাসে যখন বলেছি তখন হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেনি মিস যে হয়ে স্যার গেছে তো, হ্যাঁ। এটা কমপ্লিট হয়নি, দিয়ে না বলেই সেটাকে নিজের মতো করে লিখে দিও। যাই হোক, 1800 সালে নানা ফড়নবিস মারা যান। উনি হচ্ছে মারাঠা সাম্রাজ্যের চাণক্য মেকিয়াভেলি নামে পরিচিত।
কারণ দেখবে এটা একটা তোমাদের আবার বলি, বলার সময় তখন হয়তো বলেছিলাম, ভারতের মেকিয়াভেলি বলতে গেলে সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বইয়ে নানা চাণক্য। ফড়নবিশে লেখা, হ্যাঁ নানা ফড়নবিশে লেখা আছে, কিন্তু ওটা চাণক্যই হবে। আর মারাঠা হ্যাঁ সাম্রাজ্য মেকিয়াভেলি বললে নানা ফড়নবিশ হবে। হ্যাঁ আর স্যার। কিছু আর কিছু প্রশ্ন থাকলে বলো। একটা ক্লাস 7 এর সম্ভবত পড়াচ্ছিলাম, আর দেখছিলাম চাণক্য আর কৌটিল্য ইনি কি হুম। একই ব্যক্তি আমরা জানি, কিন্তু ওই যে একটা বইয়ে দেখছিলাম চাণক্য কৌটিল্য কিছু কিছু বলছে যে নয় একই ব্যক্তি আর কি। না না, ও বিতর্ক নিয়ে যে যার কথা বলতে পারে। আচ্ছা চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি। হ্যাঁ, তিনজন নাম বিষ্ণুগুপ্ত, জানি। হ্যাঁ বিষ্ণুগুপ্ত তার আসল নাম। হুম, ঠিক। আর তিনি ওই ডিপ্লোম্যাটিক ছিলেন বলেই তাকে চাণক্য বলা হয়। স্যার, আর বলো। আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ হুম আচ্ছা স্যার, সুদর্শন হ্রদ যে আছে, সৌরাষ্ট্রের যে সুদর্শন হ্রদ, ওইটা হুম। কুমারগুপ্ত না খানটা না তৈরি না করেছিলেন কি? না না না, না। চন্দ্রগুপ্ত মৌর্য, না, চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত তৈরি মৌর্যের করেছিলেন। পোষ্যপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি শ্যালক, সোজা কথা আমরা যাকে বাংলা সম্পর্কে সালা বলি, মানে সালা সম্বন্ধী বলি তো, হ্যাঁ হ্যাঁ। সেই তার শ্যালক ছিলেন পুষ্যগুপ্ত। তিনি তৈরি করেছিলেন সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ, মানে কাথিয়াবাড়ে। পরবর্তীকালে এটাকে রুদ্রদমন সংস্কার করেন এবং তার উপরে স্কন্দগুপ্ত সংস্কার করেন, কুমারগুপ্ত নয়। সংস্কার করেন, তৈরি না। তৈরিটা আগেই হয়ে গেছিল, সেটা চন্দ্রগুপ্তের সময় পুষ্যগুপ্ত তৈরি করে। স্যার, এখানে কিন্তু মানে বইয়ে আর দেখছিলাম কুমারগুপ্ত দিয়ে আছে। না, কুমারগুপ্ত না, ওটা স্কন্দগুপ্ত। ওটা রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে ওটা জানা গেছে। আর আর কেউ, আর কিছু? পুষ্যগুপ্ত তৈরি করেছিলেন আর সংস্কার করেছিলেন কুমারগুপ্ত। না, দুজন। প্রথমে হচ্ছে রুদ্রদমন, তারপরে হচ্ছে স্কন্দগুপ্ত। কুমারগুপ্ত স্যার নয়, আরেকটা কোশ্চেন। স্কন্দগুপ্ত। আচ্ছা স্যার, এই যে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, এখানে মানে অনেক জায়গায় লেখা আছে বলছি বলছি বালাজি বলছি বিশ্বনাথ। বলছি বলছি হ্যাঁ বলছি। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার বালাজি বিশ্বনাথ। এবারে কোনো একজন ইন্ডিভিজুয়াল, মানে ঐতিহাসিকের বক্তব্য প্রথম বাজিরাও, মানে হ্যাঁ অনেকে স্যার হ্যাঁ। বলছে যে হ্যাঁ, ওই জন্য এটা অ্যান্সার প্রথম বাজিরাও হবে না, এটা অ্যান্সার বালাজি বিশ্বনাথই হবে। নোটিশের প্রথম মাধবরায় লেখা আছে পুনর্গঠনের যুগ। না, ওটা আলাদা। ওটা হচ্ছে যে মারাঠা সাম্রাজ্যের পুনর্গঠনের যুগ কার শাসনকালকে বলা হয়, সেটা এক জিনিস। আর দ্বিতীয় প্রতিষ্ঠাতা এক জিনিস, দুটো এক নয়। নোটসে লেখা আছে প্রথম বাজিরাও দ্বিতীয় প্রতিষ্ঠাতা। না, তুমি কেন বালাজি বিশ্বনাথ লেখা নেই? না না, বালাজি বিশ্বনাথ লেখা আছে, লেখা আছে। না, আমি বালাজি পড়েছি, বিশ্বনাথ লেখা আছে। আমি পড়েছিলাম, লেখা বালাজি আছে। হ্যাঁ, বালাজি বিশ্বনাথই হবে, কিন্তু প্রথম বাজিরাওকে ঐতিহাসিকরা বলেছেন, এই কারণে ওটা লেখা আছে। আচ্ছা আচ্ছা। আর শোনা। আর স্যার প্রচুর চাপ লাগছে। না, চাপের এত কিছু নেই। পড়া। তোমাকে আবার বলছি যে শুধু নোটস বা অনলাইন আর এগুলো পড়া করবে তো বটেই, অবশ্যই এটা পড়ার আগে টেক্সট বই পড়বে, তা না হলে কিন্তু কিচ্ছু লাভ হবে না, আমি আলটিমেটলি বলে দিচ্ছি। টেক্সট বই পড়াটা খুব জরুরি। যখন যেটা নোটস পড়বে তার আগে ওইটা টেক্সট বইটা পড়ে নেবে। স্যার আপনি বলুন এই মুহূর্তে স্যার টেক্সট বুক কখন পড়বো আর পড়বো বলুন তো, এই টাইমের মধ্যে? না না, এই মুহূর্তে কেন, এটা তো আমি অনেকদিন সে প্রথম দিনই বলেছি। আগে থেকে শুরু করেছিলাম, কিন্তু স্যার ওই একসঙ্গে এতগুলো হয় স্যার, বলুন ওই বই বই তো না গল্প না, কেন হয়। হবে না? তোমাকে তো পুরো বই পড়তে হচ্ছে না, যেটুকু টপিক তুমি সেটুকু পড়বে। এখানে যে যে টপিক গুলো আছে শুধু সেই টপিকটার উপরে টেক্সটটা পড়বে। এটা তো খুব বেশি করে লেখা নেই, খুব অল্পই লেখা আছে। এবার তুমি যদি গ্রাজুয়েশনের বই খুঁজে বসো তাহলে আলাদা প্রশ্ন, আমি তোমাকে মাধ্যমিকের বই পড়তে বলেছিলাম। জীবন মুখোপাধ্যায়ের। এটা জীবন মুখোপাধ্যায় হতে পারে, চৌধুরী কয়াল হাজরা হতে পারে, সেটা হচ্ছে তোমার অতুল রায় হতে পারে, কল্যাণ চৌধুরী হতে পারে, যে কোনো বই ওই সময়কার মোটামুটি একটা টেক্সট বই। আচ্ছা স্যার ঠিক আছে। বলছি যে হ্যাঁ, স্যার আমি বলছি যে এই এই যে আমাদের যে টপিক গুলো পড়ানো হচ্ছে স্যার, এক একটা টপিক অনুযায়ী আমাদেরকে শর্ট কোশ্চেন দেন না স্যার, তাহলে একটু আলোচনাও হবে, আমরা করতেও পারবো। কেন টপিক অনুযায়ী শর্ট প্রশ্ন আমি পাঠাইনি? স্যার পাঠিয়েছেন, সব টপিকের তো নেই, কিছু কিছু টপিকের আছে। ঠিক আছে, আমি তো এরপরে 3-4টা মক টেস্ট নেবো পুরোটা।
পুরো টপিকের প্রথম উপরে থেকে mock test। হুম প্রথম থেকে একটু অল্প অল্প করে দিয়ে করলে ভালো হতো স্যার। তো আজকে প্রথম কিছু করা দরকার না। হ্যাঁ আমি ধরছি, একটু হুম, আমি সেটা সময় আছে ধরছি সেটা না, ঠিক আছে? তোমাদের আমি কোশ্চিন পাঠাচ্ছি, তোমরা সেগুলো সলভ করে গ্রুপে কে কত নাম্বার পেলে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আমি আমি তাহলে শুধু কোশ্চেন পাঠাবো সেইগুলো। হ্যাঁ স্যার, শুধু কোশ্চেন। হ্যাঁ শুধু কোশ্চেন পাঠাবো, পরে একটা টাইম দেবো, সেই টাইমের মধ্যে করে আমি অ্যান্সারটাও পাঠিয়ে দেবো। তারপরে তোমরা নিজেরাই চেক করবে, চেক করে কে কত পেলে সেটা জানাবে। হ্যাঁ স্যার। ঠিক ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। দেখো, আহ এর বাইরে ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা পরের দিন আর যাবো না, আমরা ইউরোপিয়ান হিস্ট্রি শুরু করব। এখানে দেখবে সংবাদপত্র আর কংগ্রেসের সেশন আর বিভিন্ন গ্রন্থ স্বাধীনতা আন্দোলনের উপর, এর পিডিএফ আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? তা তোমরা ওখান থেকে একটু আধটু করে দেখে নেবে। আমি দু চারটা একটু আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো, প্রথমে যদি আমরা কংগ্রেসের সেশন নিয়ে আলোচনা করি, তাহলে কংগ্রেসের প্রথম সেশন কোথায় হয়েছিল সবাই আমরা জানি। তা আমাকে বলো যে কংগ্রেসের প্রথম সেশনে অনুপস্থিত ছিলেন এরকম দুজন নেতার নাম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরেকজনকে? আর একজন গান্ধীজি। আরেকজন মনে রাখবে, আনন্দমোহন বসু। গান্ধীজি তখন দক্ষিণ আফ্রিকায়, মানে দক্ষিণ আফ্রিকায় যাননি, মানে তখন তার পড়াশোনা চলছে, যাই হোক। তাহলে আনন্দমোহন বোস। আচ্ছা ঠিক আছে। পরের প্রশ্নটা হচ্ছে যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন চৌধুরী। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। উইল উইল। ইউলিউল। ঠিক আছে ঠিক আছে। কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে মহিলারা যোগদান করে? পঞ্চম অধিবেশনে। পঞ্চম অধিবেশন, ঠিক আছে, না, পঞ্চম অধিবেশন। পঞ্চমে। ঠিক আছে, আমরা হ্যাঁ। জানি কংগ্রেসকে যে সেফটি ল্যাম্প বা কথাটা ইউজ করা হয়, সেই সেফটি ল্যাম্প কথাটা প্রথম সেফটি ভাল্ব আর কি, সেই কথাটি প্রথম কে ব্যবহার করেন? ওই ডারউইন না, আর যার সময় হয়েছিল ডাফরিন। না লালা লাজপত রায়। না, মনে পড়ছে না, অপশন পড়েছিলাম। অপশন মনে রাখবে, হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডার বার্ড। ওয়েডার ওয়ান। আচ্ছা, হ্যাঁ পরের প্রশ্ন বলো যে ভারতীয় জাতীয় কংগ্রেস এই টার্মটা প্রথম কে ব্যবহার করেন বা কার অনুরোধে এটা তৈরি হয়? কারণ ওটা আগে নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, তার অনুরোধে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়, বলো। হিউম নাকি? না আনন্দমোহন বসু। না অরবিন্দ ঘোষ। না শিবনাথ শাস্ত্রী। না। তাহলে জানা নেই। কংগ্রেসের প্রথম পার্সি প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের হ্যাঁ। প্রথম পার্সি প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্সি। পার্সি 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 পার্সি। মানে মানে যাদের ধর্মটা জরাথুস্ট্র। জানা নেই। ভারতের গ্ল্যাডস্টোন কাকে বলে? ভারতে গ্ল্যাডস্টোন অপশন দিলে পারবো, মনে নেই। অপশন দিলে পারবে। ইংল্যান্ডে ভারতের প্রথম আনঅফিসিয়াল অ্যাম্বাসাডার কে? দাদাভাই নৌরোজি। হ্যাঁ, তাহলে দাদাভাই নৌরোজিকে বলা হয় কংগ্রেসের প্রথম পার্সি প্রেসিডেন্ট, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক। কংগ্রেসের দ্বিতীয় পার্সি প্রেসিডেন্ট কে? মহারাষ্ট্রের সিংহ কাকে বলা হয়? শিবাজি তো নয়, কিন্তু তাকে বোম বাহাদুর। ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান পলিটিক্স বইটি কার লেখা? ইন্ডিয়ান পলিটিক্স। আর ছেড়ে দাও, এটা অ্যান্সার হবে ফিরোজ শাহ মেহতা, ঠিক আছে? হ্যাঁ প্রসঙ্গে ঠিক। দ্বিতীয় পার্সি প্রেসিডেন্ট ফিরোজ শাহ মেহতা। দুজন পরের ছিল। প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে কংগ্রেসের প্রথম তিনবারের প্রেসিডেন্ট কে? কি প্রেসিডেন্ট? প্রথম থ্রি টাইম তিনবার হয়েছিলেন এরকম প্রথম প্রেসিডেন্ট কে? জওহরলাল নেহেরু আর দাদাভাই নৌরোজি। না না, প্রথমবার কে? প্রথমবার জওহরলাল নেহেরু মনে হয়। তাহলে প্রথমবার দাদাভাই নেহরুজি, ঠিক আছে? জওহরলাল নেহরু অনেক পরে। ও আচ্ছা। জওহরলাল নেহরু তখন জন্মই হয়নি যখন দাদাভাই নেহরুজি সভাপতি হয়।
দাদাভাই নেহরুজি সভাপতি হয়েছিল 1886 সালে, মনে নেই। আর জওহরলাল নেহরুর জন্ম হয়েছিল 1889 সালে। সব থেকে তাহলে বেশিবার কে হয়েছে? জওয়াহরলাল নেহরু তো। ওই 3বার অনেকে হয়েছে। যাই হোক, এবারে বলো প্রথম দুবারের প্রেসিডেন্ট কে? প্রথম দুবারের উমেশচন্দ্র উইলিয়াম বন্দ্যোপাধ্যায়। উইলিয়াম ওই ঠিক আছে, ঠিক আছে, ওই উমেশ চন্দ্র ব্যানার্জি, 1885 আর 1892। ঠিক আছে। পরের প্রশ্ন, বন্দে মাতরম গাওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশন? কলকাতা অধিবেশনে। বন্দে কলকাতা মাতরম, কলকাতা বন্দে মাতরম গানটা কে গিয়েছিলেন? শিবনাথ না, মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, গান রবীন্দ্রনাথ ঠাকুর। একটা বন্দে মাতরম, আর একটা কি ছিল না প্রথম বলেছিলেন, একটা সাহিত্য না কি থেকে? কি? আনন্দমঠ থেকে না হয়েছে? হ্যাঁ আরে আনন্দমঠ থেকে। ওই, সে তো আলাদা, আনন্দমঠ প্রকাশিত হয় 1882 সালে, বুঝতে যাচ্ছি না। যাই হোক, তাহলে বন্দে মাতরম গানটা প্রথম কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে বলো যে কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অক্ষয় কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার, হ্যাঁ। পরের প্রশ্ন বলো, কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থীরা প্রথম তাদের দাবি দেওয়া পেশ করে? সাত মনে রাখবে 1898 সালে ম্যাড্রাস সেশনে, যেখানে সভাপতি ছিলেন আনন্দ মোহন বোস। ঠিক আছে। পরের পরের প্রশ্ন বলো যে গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম যোগদান করেন? বেলগাঁও 24। না, মনে 24 রাখবে, মনে হয়। রাখবে 1901 ক্যালকাটা সেশন। স্যার আমি তো দেখলাম বইতে 1924 বেলগাঁও। ওটাতে তো উনি সভাপতি হয়েছিলেন, আর ওটাতে যোগ দিয়েছিলেন। আমি তোমাকে প্রশ্নটা কি করেছি, ও আচ্ছা। যে গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম যোগ দেন, তাহলে সেটা হবে 1901 ক্যালকাটা সেশন। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজের দাবি ওঠে? স্বরাজের কলকাতা। দাবি। তাহলে 1906 কলকাতা। পরের প্রশ্ন, 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বোস। বিহারী বোস। রাসবিহারী বোস না ঘোষ, কোনটা? ঘোষ ঘোষ ঘোষ। তাহলে রাসবিহারী ঘোষ। এবার বলো কংগ্রেসের প্রথম পরপর দুবার প্রেসিডেন্ট কে? পরপর দুবার। ও স্যার, সুভাষচন্দ্র বসু। মনে রাখবে রাসবিহারী ঘোষ, তিনি অনেক পরের পরের গল্প এটা। তাহলে আমি প্রথমবার বলেছি, তাহলে 1907 আর 1908 দুবারই সভাপতি হয়েছিলেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে। পরের প্রশ্ন, জনগণমন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? কলকাতা অধিবেশনে 11 মনে হয়। কলকাতা, হ্যাঁ ঠিক কলকাতা আছে, অধিবেশন। ঠিক আছে। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থীদের আবার কংগ্রেসে ফিরিয়ে আনার জন্য নতুন করে প্রস্তাব গৃহীত হয়? দ্বিতীয়বার তো সুরাট অধিবেশনে জুড়ে গেছিল নাকি? সুরাট অধিবেশনটা আলাদা হয়ে গেছিল, আবার আবার জুড়ে ছিল 16তে, কিন্তু তাহলে তাদের লখনৌতে, লখনৌতে না, না না, মনে রাখবে 1915 বোম্বেতে, তারপর তাদের লখনৌতে ফিরিয়ে নেওয়া হয়। ঠিক আছে। এর পরের প্রশ্ন, কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? অ্যানি বেসান্ত। কবে? কবে কবে? 1906, 7, 1917। 1917। 1917 কলকাতা। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের কোন অধিবেশনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেস ত্যাগ করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মনে রাখবে 1918 দিল্লি। তার আগে একটা স্পেশাল সেশন হয়েছিল বোম্বেতে, তিনি সেখানে একটা নতুন দল তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন। পরের প্রশ্ন, তিলক শেষবার কংগ্রেসের কোন অধিবেশনে যোগদান করেন? তিলক মারা গিয়েছিলেন তো পুরীতে নাকি? আচ্ছা, তার মানে 19-এ হবে। তাহলে হ্যাঁ, 19 অধিবেশন কোথায় বসে? 19। তো অমৃতসরে। ঠিক আছে। তাহলে তিলক শেষবার অমৃতসর অধিবেশনে যোগদান করেন। এবারে প্রশ্ন হচ্ছে, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ব্যক্তিগতভাবে হযরত মোহানি পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন? 1906-এ। মনে রাখবে 1921-এর আহমেদাবাদ সেশনে।
1921 আহমেদাবাদ সেশনে সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, তিনি তখন জেলে ছিলেন। তার হয়ে কার্যকরী সভাপতির দায়িত্ব কে পালন করেন? হ্যাঁ হ্যাঁ জানি স্যার, ওই হাকিম 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 আজমল। হ্যাঁ ঠিক আছে, হাকিম আজমল খান। ঠিক আছে। হ্যাঁ ঠিক। কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস প্রো চেঞ্জ আর নো চেঞ্জ দুটো ভাগে বিভক্ত হয়? স্যার কি বললেন? কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস প্রো চেঞ্জার নো চেঞ্জার এই দুটো ভাগে বিভক্ত হয়? চেঞ্জার আর নো চেঞ্জার। মনে রাখবে 1922 গয়া। কংগ্রেসের সব থেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে? আব্দুল কালাম আজাদ না কি এরকম কিছু, কবে হয়েছিলেন? মনে নেই। 1923 দিল্লিতে। গান্ধীজি একবারই সভাপতি হন, কবে? 1924। তাহলে 1924। এবার কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, কবে? 1925 কানপুর। 1925 কানপুর। ঠিক আছে। কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস সদস্যদের খাদি কাপড় পরা বাধ্যতামূলক করা হয়? মনে রাখবে 1926 গৌহাটি। কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়? 1928। মনে রাখবে 1927 মাদ্রাজ। 27 ঠিক আছে। মাদ্রাজ। ঠিক আছে। অল ইন্ডিয়া যুব কংগ্রেস ইয়ুথ কংগ্রেস গড়ে ওঠে কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন। কবে সেটা? 1928। ঠিক আছে, 1928 কলকাতা। মুসলিম কংগ্রেসের লাহোর অধিবেশন যেটা পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, সেটা কবে? 29। 1929। 1929। 1930 সালে কোথায় অধিবেশন বসে? 1930 সালে কোথায় অধিবেশন বসে? মনে রাখবে 1930 সালে কোনো জায়গায় অধিবেশন হয়নি। তার মানে প্রথমবার কংগ্রেসের অধিবেশন হয়নি, সেটা 1930 সালে। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর জওহরলাল নেহেরু তার নিউ ইকোনমিক পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটস এর প্রস্তাব পেশ করেন কোন অধিবেশনে? তো এটা আছে লাহোরই হবে না স্যার? মনে রাখবে 1931 করাচি। কংগ্রেসের দ্বিতীয় ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে? নালিনী। 1933 কলকাতা নেলি সেনগুপ্তা। হ্যাঁ নেলি সেন। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়? মনে রাখবে 1934 বোম্বে। এখানে অ্যামেন্ডমেন্ট করে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য কমিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার কংগ্রেসের অধিবেশন হয়নি 35-এ। জওহরলাল নেহেরু পরপর দুবার সভাপতি হয়েছিলেন, 1936 আর 1937, লখনৌ আর ফৈজপুর। কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন কোনটি? ফৈজাবাদ। ফৈজাবাদ, হ্যাঁ। 1937 নট ফৈজাবাদ, ফৈজপুর, এটা ইউপি। ফৈজাবাদ তোমরা ওই সিপাহী বিদ্রোহে পেয়েছো। ঠিক আছে। ফৈজপুর, হ্যাঁ। নেক্সট, কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে? সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র। 1939 সালে কোথায় অধিবেশন হয়? হরিপুরা। ত্রিপুরাতে। ত্রিপুরা। ত্রিপুরিটা কোথায়? কর্ণাটক। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। ও মধ্যপ্রদেশ। এরপর হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে দ্বিতীয়বার পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়? 1942। 1940। কারণ 1929 সালে প্রথমবার গৃহীত হয়, 1931 সালে সেটাকে চেঞ্জ করে আবার সেলফ রুলে নিয়ে আসা হয়, তার জন্য 40 সালে আবার গৃহীত হয়। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কবে গৃহীত হয়? 42 সালে। 42 এর কোন অধিবেশন? বারাণসী অধিবেশন কি? মানে মনে রাখবে ওয়ার্ধা। ওয়ার্ধা। স্বাধীনতার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? শিক্ষিতা কৃপালিনী। মনে রাখবে জেবি কৃপালিনী।
আর স্বাধীনতার পর কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে? সীতারামায় না, পট্টবি সীতারামায়। পট্টবী সীতারাম। কোথায় হয়েছিলেন? জয়পুরে। জয়পুরে, ঠিক আছে। ভারতের প্রথম পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। ঠিক আছে। প্রথম বাংলা পত্রিকার নাম কি? সংবাদ কৌমুদি। বঙ্গদর্শন। দিগদর্শন। সম্প্রকাশ। মার্চম্যানের দিগদর্শন, হ্যাঁ। সমাচার দর্পণও থাকতে পারে, তবে যদি দুটোই থাকে তাহলে দিগদর্শন অ্যান্সার হবে। আশা করি দুটো থাকবে না, কারণ দুটোর মধ্যে 1 মাসের গ্যাপ ছিল। এটা হচ্ছে মাসিক পত্রিকা, এটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। প্রথম দৈনিক পত্রিকা কোনটি? আবার দৈনিক 1831 সালে, বলো। সংবাদ কৌমুদি টৌমুদি কিছু একটা হবে। সংবাদ প্রভাকর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। গুপ্ত, হ্যাঁ। প্রথম হিন্দি পত্রিকা কোনটি? মনে রাখবে 1826 সালে, এটার নাম ছিল উদন্ত মার্তণ্ড। এটা সম্পাদক ছিলেন যুগল কিশোর শুক্লা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? ওই অক্ষয় কুমার। অক্ষয় কুমার দত্ত থাকতে পারে, আর দেবেন্দ্রনাথ ঠাকুরও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ নাকি? ঠিক আছে, সোমপ্রকাশ। ভারতের প্রথম দৈনিক ইংরেজি সংবাদপত্র কোনটি? স্টেটসম্যান। না। দৈনিক ইংরেজি। হুম। ঠিক আছে, না পড়া। অপশন দিন না স্যার। অপশন দেবার, কেশব চন্দ্র সেনের পত্রিকা। দ্য ইন্ডিয়া ও। মিরর নাকি একটা আছে। হ্যাঁ, ইন্ডিয়ান মিরর, ঠিক আছে। কারেক্ট। অমৃতবাজার পত্রিকা কবে সম্পাদিত হয়? কি স্যার? অমৃতবাজার 1858। 1868। 68 শিশির কুমার, ঠিক হ্যাঁ। আছে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? বঙ্গদর্শন। হুম। ঈশ্বরগুপ্ত। না, বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কবে বেঙ্গলি পত্রিকার সম্পাদনা করেন? বেঙ্গলি। মনে রাখবে 1879। বেঙ্গলি পত্রিকায় প্রথম কবে কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয়? মনে রাখবে 1882। ট্রিবিউন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? কি স্যার? ট্রিবিউন। ইংল্যান্ড থেকে। মনে রাখবে লাহোর থেকে। লাহোর। তো ট্রিবিউন হ্যাঁ, তো ইংল্যান্ডের পত্রিকা। ট্রিবিউন ইংরেজি পত্রিকা, তুমি ভালো করে খুলে দেখবে, লাহোর ট্রিবিউন বলা হয় ওটাকে, ঠিক আছে। দয়াল সিং ম্যাজেসিয়া এটার সম্পাদক ছিলেন। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? ব্রহ্মবন্ধ উপাধ্যায়। ঠিক আছে। ডন পত্রিকার সম্পাদক কে? সতীশচন্দ্র 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 কি? বসু। মুখোপাধ্যায়। না না, মুখোপাধ্যায় স্যার। হ্যাঁ মুখোপাধ্যায়, ঠিক আছে। যুগান্তর পত্রিকার সম্পাদক কে? যুগান্ত কৃষ্ণ কুমার। হুম। বারীন্দ্র। যুগান্ত বারীন্দ্র ঘোষ। বারীন্দ্র ঘোষ আর ভূপেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ দত্ত, তাই তো। ফ্রি হিন্দুস্তান পত্রিকার সম্পাদক ভাই, কে? আরেকজন অরবিন্দুর ভাই। ফ্রি হিন্দুস্তান পত্রিকার সম্পাদক কে? কি স্যার? ফ্রি হিন্দুস্তান। তাই না? তারকনাথ দাস। আল হিলাল আল বালাক পত্রিকার সম্পাদক কে? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে? ইন্ডিপেন্ডেন্ট বিপিন চন্দ্র। মতিলাল না। নেহেরু। লেবার কিষান পত্রিকার সম্পাদক কে? মদন মোহন মালব্য। হামদর্দ কমরেড পত্রিকার সম্পাদক কে? কি কংগ্রেস? হামদর্দ এবং কমরেড। মোহাম্মদ আলী। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে? জানি না। লাঙ্গল। লাঙ্গল। হ্যাঁ, এটা হ্যাঁ, সোজা। জানতাম। কাজী নজরুল ইসলাম। হ্যাঁ। ঠিক।
ইন্ডিয়া, হরিজন, ইন্ডিয়ান ওপিনিয়ন, এগুলো কার? এগুলো তো আমাদের গান্ধীজি। এগুলো গান্ধীজির পত্রিকা, ঠিক আছে। প্রাক্তন পত্রিকা কার? প্রাক্তন। প্রাক্তন। ও হ্যাঁ, এটাও সহজ একটা। ভুলে গেছি, পড়েছিলাম নোটসে খান আছে আব্দুল এটা। গফফর খান। হুম। 9th আগস্ট পত্রিকার সম্পাদক কে? 9th আগস্ট অচ্যুত পট্টবর্ধন। দা সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে? দা সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে? জানা নেই। এস.এ. ডাঙ্গে, মনে রাখবে এটা ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা। কি কি ডাকে? ওই দন্তকিশোর কারবে নাকি? না, এস.এ. ডাঙ্গে, শ্রীপাদ অমৃত ডাঙ্গে। ও এসে ডাঙ্গে ঠিক। জার্মানিতে তিনি রাশিয়াতে তিনি ভারতের লেনিন নামে পরিচিত। এই গেল মোটামুটি পত্র পত্রিকা, লিস্টটা পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে। আর হ্যাঁ, আমার না ওই অ্যাপ থেকে ডাউনলোড শুধু আনসাকসেসফুল আসছে। দেখো ডাউনলোড ওইটা তো আমি বলতে পারবো না, ওইটা তো ম্যানেজমেন্টকে তোমাকে বলতে হবে। ওই এক্সপোর্ট নাকি একটা। ওইটার বিষয় আমার নয়, আমি ওদেরকে নোট পাঠিয়ে দিই, ওরা সেটা পাঠায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কালকে হ্যাঁ। কালকে একটু হচ্ছিল দেখলাম, আগে পারিনি কিন্তু কালকে হচ্ছিল মোটামুটি, মানে নোট করে নিলাম নোট। পাঠিয়ে দেবেন স্যার, পড়তে ঠিক আছে, যেটা রইলো সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের শেষ। আমরা এবার নেক্সট দিন থেকে ইউরোপিয়ান হিস্ট্রি শুরু করব, ঠিক আছে? হুম। ঠিক আছে। সেটা আর নোটটা আগে পড়ানোর সাথে হ্যাঁ, পড়া কি থাকবে? পড়া কি থাকবে? পড়া পুরোটা স্যার ওই বিদ্রোহগুলো দেন না। না স্যার, স্যার ওই বিদ্রোহগুলো দেন। বিদ্রোহগুলো হয়নি, সিপাহী বিদ্রোহ হয়নি, হ্যাঁ। তারপরে বিদ্রোহগুলো তো হয়নি, আচ্ছা ঠিক আছে, তোমাদের পরের দিনে অস্ট্রেলিয়া হয়নি। পড়া থাকলো বিদ্রোহ আর সংস্কার, ঠিক আছে? সংস্কার। ঠিক আছে, হ্যাঁ। সেগুলো হয়নি।